আজকের বিষয়বস্তু হলো বাংলাদেশ। যেহেতু লিগ্যাল অ্যান্ড ট্যাক্সেশন চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের লিগ্যাল অ্যাওয়ারনেস সম্বন্ধে তথ্য পরিবেশন করে থাকি, তাই আমার স্বাভাবিকভাবেই ইন্টারেস্টটা হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা। তাই আমি আজকে কিছু কথা আপনাদের বলতে চাই বাংলাদেশের বিচার ব্যবস্থা, ডেমোক্রেসি, এখানকার আরও বেশ কিছু হচ্ছে আইনি ম্যাটার নিয়ে যেগুলো রিসেন্টলি চলছে, সেই ম্যাটারে আমরা কথা বলতে চাই। আপনারা মিডিয়ার দৌলতে তো জানেনই যে বাংলাদেশে কীরকম অরাজকতা এখন চলছে। বাংলাদেশে নির্বিচারে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে, এটা আপনারা জেনেছেন। লাস্ট কিছুদিন হলো ইসকনের প্রাক্তন সদস্য চিন্ময় মহারাজ, এই চিন্ময় মহারাজকে হচ্ছে বাংলাদেশের পুলিশ অ্যারেস্ট করে। বাংলাদেশের পুলিশ অ্যারেস্ট করে কিসের চার্জ হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। তিনি কি করেছিলেন শোনা যায়, বা ভিডিওতে যেটা আমরা দেখেছি বা মিডিয়াতে আমরা যেটা দেখেছি, সেটা হলো তিনি হচ্ছে একটি সভা করছিলেন কোনো একটা জায়গাতে। সভাতে প্রচুর মানুষের আগমন হয়েছিল, প্রায় 1 লক্ষরও বেশি মানুষের আগমন হয়েছিল। কোনো একজন লোক সেইখানে হচ্ছে একটা বাংলাদেশের পতাকা লাগানো ছিল, সেই পতাকার পাশে হচ্ছে ইসকনের একটা গেরুয়া পতাকা লাগিয়ে দিয়েছিলেন, যে পতাকাটার উচ্চতা ছিল বাংলাদেশের পতাকার ওপরে। এই হচ্ছে চার্জ, যেটা তিনি নিজের হাতে করেননি। এত লোকের মধ্যে কোনো একজন লোক হচ্ছে ওই ঘটনাটি ওখানে ঘটিয়েছিল, সেই চার্জে সেই হচ্ছে ঘটনাটার উপরে পুলিশ হচ্ছে ওনার উপরে চার্জ লাগায় এবং চার্জ লাগিয়ে হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাকে গ্রেপ্তার করে। আমার বক্তব্য হচ্ছে গ্রেপ্তার আপনারা করতেই পারেন, হ্যাঁ, তার বিচার হবে, কিন্তু বিচার ব্যবস্থা যেটা আছে সেই বিচার ব্যবস্থাটা কতটা স্বাধীন সেইটা হচ্ছে আমাদের কনসার্ন। হ্যাঁ, চিন্ময় প্রভু বা চিন্ময় মহারাজকে আপনারা প্রথম দিন যখন তোলেন কোর্টে, তখন তো কোর্টে তোলেন, তখন তার পরে সওয়াল করার জন্য একজন অ্যাডভোকেট ওনার ছিল এবং সেই অ্যাডভোকেট হচ্ছে তার হয়ে সওয়াল করেছিল। যাই হোক, সেদিন তার জামিন হয়নি, কিন্তু কথা হচ্ছে জামিন হয়নি। সেকেন্ড যে ডেট, সেই সেকেন্ড ডেটে কিন্তু তাকে যখন তোলা হয়, তার হয়ে কোনো অ্যাডভোকেট ওখানে ছিল না, কোনো অ্যাডভোকেট সেখানে যাননি। এখন কথা হচ্ছে তার হয়ে যে অ্যাডভোকেট কেউ গেলেন না, সেটা কি নিজেদের ইচ্ছায় গেলেন না, না হচ্ছে তাদেরকে বাধ্য করা হলো? এখন যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ওখানকার যে মৌলবাদী যে শক্তি, সেই মৌলবাদী শক্তিগুলো একদম সরাসরি এইটা ঘোষণা করছে যে চিন্ময় মহারাজের পরে যদি কেউ সওয়াল জবাব করে কোর্টে, তাদেরকে তারা ছেড়ে দেবে না, তাদেরকে তারা চরম শাস্তি দেবে। তাহলে এরকম একটা অবস্থায় কোন অ্যাডভোকেট নিজের জীবনের ঝুঁকি নিয়ে চিন্ময় মহারাজের হয়ে দাঁড়াতে যাবেন? এখন কথা হচ্ছে যে কোর্ট কি করছে? তাহলে কোর্ট তো যখন দেখছে যে কেউ ভয়ে হচ্ছে চিন্ময় মহারাজের হয়ে দাঁড়াচ্ছে না, তাহলে তো কোর্ট তো সুমোটোভাবে একটা অ্যাডভোকেট তো সেই সময় দিতেই পারতো। কোর্টের তো এইটা দায়িত্বের মধ্যে পড়ে। আমাদের ভারতবর্ষে তো আপনারা জানেন কত ধরনের এখানে কেস হয়। সুপ্রিম কোর্টে হচ্ছে 9/11-এর যে কেস ছিল, সেখানে আজমল কাসবের যেখানে অ্যাডজুডিকেশান চলছিল। আজমল কাসব অত বড় একটা আতঙ্কবাদী, তার যে অ্যাডজুডিকেশান, তার যে ন্যায় প্রক্রিয়া, সেই ন্যায় প্রক্রিয়ার ভিতরেও সরকার একটা অ্যাডভোকেটকে অ্যাপয়েন্ট করেছিল আজমল কাসবের হয়ে সওয়াল জবাব করার জন্য, ইয়াকুব মেনন। এই যে নামগুলো বলছি আমি, তারা তো বড় বড় আতঙ্কবাদী। ইনি তো একজন সাধু, ইনি তো কিছুই করেননি, তার হয়ে একটা অ্যাডভোকেট কেউ দাঁড়ালো না। কোর্টও সুমোটোভাবে তার হয়ে কোনো অ্যাডভোকেট একটা অ্যাপয়েন্ট করলো না। এটা ওই স্বাধীন বিচার ব্যবস্থার এটা কি প্রতিফলন? স্বাধীন বিচার ব্যবস্থা যদি হতো, তাহলে কোর্ট কিন্তু সুমোটোভাবে একটা অ্যাডভোকেটকে অ্যাপয়েন্ট করতো। আর আমি বলি, একটা ভিডিও আমাদের কাছে এসেছিল, যে ভিডিওতে দেখলাম অনেকগুলো অ্যাডভোকেট কোনো একটা কোর্টের সামনে দাঁড়িয়ে তারা জোরে জোরে বলছে যে অ্যাডভোকেট চিন্ময় প্রভুর হয়ে সওয়াল জবাব করবে তাদেরকে আমরা দেখে নেব। কারা এরা কি অ্যাডভোকেট? অ্যাডভোকেটদের কোনো জাত হয়? অ্যাডভোকেটদের কোনো ধর্ম হয়? আমরাও তো অ্যাডভোকেট, আমাদের কাছেও তো অনেক হিন্দু, মুসলিম, অনেক ধরনের হচ্ছে ক্লায়েন্ট আসে। আমরা দেখি সামনে যে এই লোকটা কে,
দেখি না। আপনারা যেটা করছেন, আপনাদের কি অ্যাডভোকেটদের কন্ট্রোল করার জন্য কোনো বার কাউন্সিল নেই? ওখানে বার কাউন্সিল কি কিছু নেই? ওই যে অ্যাডভোকেটগুলো এখানে একদম কোর্টের সামনে দাঁড়িয়ে ধমকি দিল অ্যাডভোকেটদের যে হচ্ছে চিন্ময় প্রভুর হয়ে দাঁড়াবে তাকে আমরা দেখে নেবো, তাদের এগেনস্টে আমরা অ্যাকশান নেবো। কয় আমাদের কন্ট্রোলিং অথরিটি তো সেই অ্যাডভোকেটগুলোর লাইসেন্স বাতিল করলো না। তাহলে আপনারা সরকার হিসাবে এটাকেই প্রমোট করতে চাইছেন, এটাই আমাদেরকে ধরে নিতে হবে। আমাদেরকে ধরে নিতে হবে যে সরকারও চাচ্ছে না, সরকারও চাচ্ছে যে হচ্ছে উনি জেলের মধ্যেই থাকুন, এবং বিচার যে হবে, বিচার হচ্ছে একপাক্ষিক বিচার, মানে একদিকের অ্যাডভোকেট থাকবে আর একদিকের সওয়াল জবাবের কোনো লোকই থাকবে, এটাই আপনারা চাইছেন, এটাই আমাদেরকে ধরে নিতে হবে। তাছাড়া আর আমাদের তো ধরে নেওয়ার আর কিছু নেই। তো যাই হোক, স্বাধীন বিচার ব্যবস্থা তো আমরা দেখলাম বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থা কতটা হচ্ছে স্বাধীন। গতকাল আপনাদের যে চিফ জাস্টিস কোনো একটা অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে আপনাদের সরকারের যে ভাবমূর্তি সেই ম্যাটারে কথা বলেছেন এবং বলেছেন যে আপনারা যেন রাজধর্ম পালন করেন। আপনারা কি করছেন? জোর করে আপনাদের মৌলবাদী শক্তি জোর করে কোর্টের মধ্যে গিয়ে আপনাদের জাস্টিসদেরকে করিয়ে দিল, তাদেরকে রিজাইন করিয়ে দিল। টিচারদের রিজাইন করিয়ে দিচ্ছে জোর করে, মাথায় চাটি মেরে লাথি ঘুষি মেরে প্রফেসরদেরকে ওখান থেকে রিজাইন করিয়ে দিচ্ছে। আপনারা কিছুই করছেন না, আপনারা দেখছেনই না। এইভাবে কি হয়? কোনো তো একটা তো পদ্ধতি থাকবে। হ্যাঁ, আপনার মনে হচ্ছে যে এই লোকটা আপনার করেছিল, এই লোকটা দুর্নীতি করেছিল, এই লোকটাকে এখানে রাখা যাবে না। এটা যদি রাখা না যায় তার তো একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, তাদেরকে বের করার তো একটা নির্দিষ্ট পদ্ধতি আছে না। আপনারা জোর করে মেরে ধরে বের করে দেবেন। অ্যাকচুয়ালি এইটা একদমই মানা যায় না। এটা এই বিচার ব্যবস্থাকে আমরা একদমই স্বাধীন বিচার ব্যবস্থা বলতে পারবো না। হ্যাঁ, এটা আপনাদের বিচার ব্যবস্থাকে আপনারা দেখুন, এই বিচার ব্যবস্থাটা আপনারা কতটা স্বাধীন বলছেন আপনারা নিজেরা। আপনাদের দেখছি বড় বড় মিডিয়াতে বিভিন্ন লোক আসছে, আপনারা বলছেন যে এই বিচার ব্যবস্থার কথা বলছেন, কিন্তু বিচার ব্যবস্থা কি আদেও স্বাধীন? এইভাবে হয়? এইভাবে তো কোনো জায়গায় হয় না। আমাদের এখানে সুপ্রিম কোর্টে একটা ফাঁসি রোধ করার জন্য রাত্রির 12টার সময় সুপ্রিম কোর্ট খুলেছিল। আপনারা চিন্তাও করতে পারবেন না এসব জিনিস, কোনো দিনই চিন্তা করতে পারবেন না। এর জন্য পড়ালেখা দরকার হয়, পড়ালেখা। আপনারা তো ছোটোবেলার থেকে তো পড়াশোনা, বিজ্ঞান, অঙ্ক, ইতিহাস, ভূগোল এইসব তো পড়বেন না। ধর্মভিত্তিক পড়াশোনা করবেন ছোটোবেলার থেকে। আর কি হবে? একটু বড় হলেই হাতে লাঠি, ঢাল, তলোয়ার নিয়ে রাস্তায় নাঙ্গা নাচ করতে শুরু করে দেবেন। আপনারা পড়াশোনা করবেন না। পড়াশোনা করলে তবে তো আপনাদের মানসিকতাগুলো সেরকম জন্মাবে যে একটা দেশে যখনই মানুষ থাকবে, সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘিষ্ঠ, সংখ্যাগুরু, সংখ্যালঘু সবাই সমান। এইটা জন্মাবে কোথার থেকে? শিক্ষা থেকে আসবে। এটা শিক্ষা, যেটাই আপনাদের নেই, সেই শিক্ষাটাই আপনাদের নেই। চলুন, বিচার ব্যবস্থার কথা বললাম, এবার আমরা একটু সেকুলারিজমের কথা বলি। সেকুলারিজম, আপনারা তো সেকুলার দেশ, বাংলাদেশ হচ্ছে সেকুলার দেশ। আপনারা ভণ্ড সেকুলার। ভণ্ড কেন ভণ্ড সেকুলার? আপনারা এই জন্য বলছি, আমি আপনাদের একটা দিচ্ছি, পরিসংখ্যান দিচ্ছি। 1951 সালে বাংলাদেশে হিন্দুর সংখ্যা কত ছিল? হিন্দুর পার্সেন্টেজ কত ছিল? 22% হিন্দু ছিল। 22% মাইনরিটি ছিল। 2022 সালে সেটা নেমেছে 7.95%। কোথায় গেল তারা? কোথায় গেল? কিসের সেকুলারিজম আপনাদের? 22% থেকে যেখানে মাইনরিটিরা নেমে 7.95%-এ চলে আসে, সেখানে আপনাদের কিসের সেকুলারিজম সেটা বলুন। আপনারা সেকুলার? মেরে ধরে হয় তাদেরকে ভারতবর্ষে পাঠিয়ে দিয়েছেন, অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছেন, না হলে এমন মারধর করেছেন যে মারধর করে আপনারা ধর্মটাকেই পরিবর্তন করিয়ে দিয়েছেন। দিয়ে আজকে 7.95% ওখানে মাইনরিটির সংখ্যা। 7.95% লাস্ট 2022 সাল পর্যন্ত। আপনারা নিজেদেরকে বলেন সেকুলার। আপনারা 1988 সালে আপনাদের স্টেট রিলিজিয়ন হিসাবে ইসলাম, আপনারা বলেছেন যে ইসলাম হচ্ছে আমাদের স্টেট রিলিজিয়ন। তো ঢুকিয়েই তো দিয়েছেন আপনারা স্টেট রিলিজিয়ন হিসাবে আপনারা ইসলামকে। তাহলে এটা আপনাদের কিসে? এটা আপনাদের সেকুলার। আপনারা দেশ হিসাবে সেকুলার। আর আপনারা ওখানে বড় বড় কথা বলেন যে ভারতবর্ষর সেকুলারিজম নিয়ে আপনারা প্রশ্ন করেন। আপনি জানেন
ভারতবর্ষে 1950 সালে মুসলিমের সংখ্যা কত ছিল? 9.84% ছিল, 9.84%। 2011 সালের সেন্সাসে সেটা কত জানেন আপনারা? 19.03%, 19.03। মাইনরিটির সংখ্যা বলছি, সেই 19.03, 19.03%, তার মধ্যে মুসলিমের সংখ্যা হচ্ছে 14.09%, 14.09%। বেড়েছে বেড়েছে এখানে আমাদের ভারতবর্ষে সংখ্যা, মাইনরিটির সংখ্যা বেড়েছে। তাই বড় বড় কথা ওখানে না বলে আপনারা অ্যাকশান নিন, কাজটা করুন। ওখানে আপনারা হচ্ছেন ভণ্ড সেকুলার, মুখে বড় বড় কথা বলেন, ডায়লগ মারেন, ইয়েতে এসে হচ্ছে টিভিতে এসে মিডিয়াতে এসে আপনারা করেন। আর যে সরকারই থাকুক সেই সরকার কি করেন? মন্দির পোড়ান, হিন্দু পাড়াতে গিয়ে তাদেরকে তাদের পুরো বাড়ি ঘর দুয়ার সব জ্বালিয়ে দেন, পুড়িয়ে দেন, এইসব করেন আপনারা, যে সরকারই থাকুক, ইরেসপেক্টিভ অফ অল গভর্নমেন্ট। সমস্ত গভর্নমেন্টের আমলে এটা হয়েছে। কোথায় বিএনপি, কোথায় হচ্ছে আওয়ামী লীগ, যে যেখানে থাকুক, মানে যখন যে থেকেছে তখন হয়েছে এই ম্যাটারটা। আপনারা কে কে কোথায় কোথায় আপনারা এর বিরোধিতা করেছেন? করেননি বিরোধিতা। সরকার নমো নমো করে বিরোধিতা করেছে, নমো নমো করে। একটু বিরোধিতা করতে হয়, নালে দুনিয়ার যে গোটা দেশের, গোটা বিশ্বের যে দেশগুলো আছে তারা কি বলবে, তাই করেছেন আপনারা। কাজের কাজ কিছুই করেননি আসলে। এই হচ্ছে আপনার সেকুলারিজম। আর ডেমোক্রেসি নিয়ে আপনারা বড় বড় কথা বলেন, ডেমোক্রেসি আমাদের আছে। কিসের ডেমোক্রেসি? কিসের ডেমোক্রেসি? আপনাদের আগস্ট মাসের 5 তারিখে যে জিনিসটা হলো সেটা ডেমোক্রেসি? এটাকে ভ্যান্ডালিজম বলে, এটাকে বলে ভ্যান্ডালিজম। কোনো সরকারকে কান ধরে বের করে দেয়া, সেই সরকারের যে প্রধানমন্ত্রীর বাড়ি আছে সেই প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়ে তার সম্পত্তি লুট করে নেয়া, সেইখানে যে সমস্ত জীবজন্তু ছিল তাদেরকে মেরে নেয়া, তার কোমর পর্যন্ত মাথায় করে নিয়ে আপনারা বাড়িতে চলে গেছে। আপনাদের লজ্জা করে না? একটা প্রধানমন্ত্রী, আপনাদের মহিলা প্রধানমন্ত্রী, তার অন্তর্বাসগুলো নিয়ে আপনারা মিডিয়াতে দেখাচ্ছিলেন, আমরা দেখেছি। এইটা হচ্ছে আপনাদের বিপ্লব। এটাকে বিপ্লব বলে? বিপ্লব জানেন? পড়বেন, ইতিহাস পড়বেন, ইতিহাস পড়বেন, ইতিহাসে লেখা আছে বিপ্লব কাকে বলে। একটা মহিলা প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে মিডিয়াতে আপনারা দেখাচ্ছেন, এটাকে বলছেন বিপ্লব। ভারতবর্ষে কোনো দিন হয়েছে 1947 সালের পর থেকে কোনো দিন হয়েছে? যে সময়ে যে কটা বার হচ্ছে আমাদের এখানে সরকার চেঞ্জ হয়েছে, প্রত্যেকটা বার ভোটের মাধ্যমে হয়েছে। তাই ডেমোক্রেসি ভারতে আছে, বাংলাদেশি আপনারা ডেমোক্রেট নয়, ডেমোক্রেসিও আপনাদের ওখানে নেই। না পাকিস্তানে আছে? পাকিস্তানে তো 1947 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত কোনো একটা সরকার 5 বছর তারা সরকারটা চালাতে পারেনি, এই রকম অবস্থা তাদের। বাংলাদেশের অবস্থা, বাংলাদেশে আমি বলছি কি অবস্থা, আপনাদেরকে কিছু স্ট্যাটিস্টিক্স দিচ্ছি। 1971 সালে আপনারা স্বাধীন হলেন। স্বাধীন যে করলো মুজিবুর রহমান, 1975 সাল আস্তে আস্তে আপনাদের মনে হলো এই লোকটা একতন্ত্র হয়ে গেছে। সাথে সাথে আপনারা কি করলেন? ঘরে ঢুকলেন, তাকে গুলি করে মেরে দিলেন। তার বাচ্চা ছেলে, তার মেয়ে, ছেলে, বউ, যত তার পরিবারের লোকজন আছে সবাইকে গুলি করে মেরে দিলেন আপনারা। মনে হলো তারা হচ্ছে একতন্ত্র হয়ে গেছে, তাকে মেরে দিলেন। এবং শুধু কারা মারলো? সন্ত্রাসবাদীরা কি মারলো? মিলিটারির লোককে মেরে দিল। আপনাদের তো এটাই তো গণতন্ত্র আপনাদের। 1975 সালে জিয়াউর রহমান আর হচ্ছে এরশাদ এর গভর্নমেন্ট তৈরি হলো। আমরা 1975 থেকে 1989 সাল পর্যন্ত দুবার মার্শাল ল হয়েছে, মানে মিলিটারি ল। কিসের গণতন্ত্র আপনাদের? সোনার পাথরবাটি কখনো দেখেছেন? হয় সোনার পাথরবাটি? হয় না সোনার পাথরবাটি। বাংলাদেশে সোনার পাথরবাটি আপনাদের, সোনার পাথরবাটি আর কি আপনারা এটা ইয়ে করছেন। ডেমোক্রেসি 1975 সাল থেকে 1989 সাল পর্যন্ত আপনার দুবার মিলিটারি ল লেগেছে ওখানে, মার্শাল ল। এবার 1982 সাল থেকে 1986 সাল, 1982 সাল থেকে 1986 সালেও একবার মার্শাল ল লেগেছে। 1975 থেকে 1979 সাল পর্যন্ত মার্শাল ল লেগেছে। তাই ডেমোক্রেসির কথা বলবেন না। ডেমোক্রেসি যদি থাকতো, এই সরকারটাই যদি আপনাদের কাছে অবৈধ হতো, এই সরকারটাকে আপনারা ভোটের মাধ্যমে সরকারটাকে পাল্টাতেন। এই রকমভাবে ভ্যান্ডালিজম করে নয়।
ভ্যান্ডালিজম করে হয় না। ভারতবর্ষে হয়েছে, কখনো কোনো রাজ্যে হয়েছে? যখনই হয়েছে কোনো সরকারের এগেনস্টে যদি তার কারুর কোনো গ্রিভেন্স থেকে থাকে, তাহলে তারা ভোটের মাধ্যমে তার জবাব দিয়েছে। প্রত্যেকবার হয়েছে 1947 সালের পর থেকে। একবারও আমাদের এরকম কোনো কিছু, এরকম ঘটনা ঘটেনি। দেখলাম আপনারা আপনাদের যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীত নিয়ে আপনাদের সমস্যা। জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, কেন, কিসের জন্য? একটা দেশের যে হচ্ছে জাতির পিতা, যখন সেই দেশের লোকেরা জাতির পিতার মাথায় পেচ্ছাপ করে, তাকে গুলি করে মেরে দিয়েছিল, সেটা তো আলাদা জিনিস। ধরে নিলাম যে মিলিটারির মধ্যে কিছু লোক সন্ত্রাসবাদীদের মতো আচরণ করেছিল, তাকে মেরে দিয়েছিল, ঠিক আছে। 2024 সালে সেই দেশের জনগণ যেখানে হচ্ছে তার মূর্তির ওপরে উঠে জাতির পিতার মাথায় পেচ্ছাপ করে, তাহলে ভাই ধরে নিতে হবে যে ডাল মে কুছ কালা হ্যাঁ নেই, পুরা ডালই কালা হ্যাঁ, পুরা ডালই কালা হ্যাঁ। আপনাদের জনগণের মধ্যে শিক্ষা যেটা আপনারা দিচ্ছেন ছোটবেলার থেকে, তার মধ্যেই প্রবলেমটা রয়েছে। শিক্ষা ব্যবস্থার মধ্যেই প্রবলেমটা রয়েছে। শিক্ষা যদি ঠিকঠাক থাকতো তাহলে এই ঘটনাটি কিন্তু ঘটতো না। হ্যাঁ, যেটা বলছিলাম জাতীয় সঙ্গীত, কেন জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর বলে? জাতীয় সঙ্গীত রচনা করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, আর রবীন্দ্রনাথ ঠাকুর কি হিন্দু বলে? এটা যদি কোনো মুসলিম হতো তাহলে আপনাদের কোনো আপত্তি থাকতো না, তাই তো? আপনারা জাতীয় সঙ্গীতও চেঞ্জ করুন। কে বারণ করেছে আপনাদের জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে? নিজেদের জাতীয় সঙ্গীত নিজেরা চেঞ্জ করবেন, অন্য কিছু আনবেন। আপনি অন্য কিছু শাহরুখ খানের গান লাগিয়ে দিন, অন্য কোনো গান লাগিয়ে দিন, আপনাদের ওখানেও তো ভালো ভালো গান লাগে, ওখানে লাগিয়ে দিন, আপনারা জাতীয় সঙ্গীত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কে বারণ করবে? কিন্তু তার তো একটা কোনো জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে চান আপনারা, জাতীয় সঙ্গীত চেঞ্জ করার জন্য আপনারা বলছেন, তার তো কিছু একটা লজিক থাকবে। লজিক একটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু। আপনারা আপনাদের ছেলেমেয়েরা আপনাদের ভারতের প্রতি এত ঈর্ষা, ভারতের প্রতি এত ভারত বিদ্বেষী আপনাদের মনোভাব, কিসের জন্য? শুধুমাত্র তো ওইটাই, ওই একই। আপনাদেরকে আরব যদি একটা পিছনে লাথি মারে, আপনারা কোনো কথা বলেন না, ওই ম্যাটারটা ঘুরিয়ে অন্যদিকে চলে যান। কারণ ওইটাই, আরব যেহেতু মুসলিম কান্ট্রি, ওনাকে কিছু তো বলা যাবে না। কিন্তু আপনাদের বিদ্বেষ হচ্ছে ভারত। এটা যদি, আচ্ছা আমি ধরে নিলাম তর্কের খাতিরে ভারতে 90% জনসংখ্যা হচ্ছে মুসলিম ভারতের, তাহলে কি আপনারা ভারত বিদ্বেষী হতেন? আমার প্রশ্ন হচ্ছে এইটা। হতেন না, আমি জানি। এই ব্যাপারটা যখনই 5 আগস্টের পরে এই ঘটনাটা ঘটেছে, ঘটনাটা ঘটার পরে যখনই সংখ্যালঘুদের ওপরে এই অত্যাচারগুলো শুরু হয়েছে, একদমই এইটা ব্যাপারটা হয়ে গেছে হিন্দু আর মুসলিমের। আপনাদের কাছে ব্যাপারটা হয়ে গেছে হিন্দু আর মুসলিম। ভারত বিদ্বেষ কারণ হচ্ছে ভারতে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে হিন্দু, তাই ভারত বিদ্বেষী আপনারা। আর কোনো কারণ এখানে এর মধ্যে নেই, কিচ্ছু নেই এর মধ্যে কোনো কারণ। পৃথিবীর একটা যদি পাকিস্তান আপনাদের বন্ধু হয়ে গেছে, এখন পাকিস্তান আপনাদের বন্ধু। 1971 সালে যখন আপনারা স্বাধীন হননি, যখন পাকিস্তান হচ্ছে ওখানটা হচ্ছে পূর্ব পাকিস্তান ছিল, তখন হচ্ছে ওখানকার মিলিটারিরা আপনাদের মনে নেই কত লক্ষ নারীকে রেপ করেছিল, মনে আছে আপনাদের? সেই সময় যখন ওইগুলো হচ্ছিল, তখন ওখানে রেপড হয়েছিল বাঙালিরা। ওরা কি দেখে করেছিল নাকি? কে হিন্দু কে মুসলিম করেনি তো। ওখানে একজন কমলাও যেমন রেপ হয়েছিল, একজন ফরিদা, একজন রশিদাও তেমন রেপ হয়েছিল। তাই আপনাদের যে মুক্তিযুদ্ধ 1971 সালে, সেখানে মনে রাখবেন জাতি ধর্ম নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছিল, ওখানকার সংখ্যালঘুরাও অংশগ্রহণ করেছিল, তবেই আপনারা কিন্তু স্বাধীন হয়েছেন। আর একটা কথা বলে দিতে চাই, আপনারা কঞ্চি বাঁশ নিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করতে পারতেন না, যদি না ভারতের সেনাবাহিনী 1971 সালে আপনাদেরকে ট্রেনিং দিত এবং ডাইরেক্ট প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যদি ইন্টারভেন না করতো ম্যাটারটাতে, আপনাদের স্বপ্নই থেকে যেত 1924 সালেও আপনারা পাকিস্তানের হচ্ছে জেনারেলদের হচ্ছে কোমর সাফ করতেন আপনারা বসে ওইখানে।
ওরা পায়খানা করতো, আপনারা কোমর সাফ করতেন। পাকিস্তানের জেনারেলরা পায়খানা করতো আর আপনারা কোমর সাফ করতেন বসে বসে, যদি ইন্ডিয়া তখন ইন্টারভেন না করতো। কাকে বলে জানেন? নেমো হারাম কাকে বলে জানেন আপনারা? আপনাদেরকে বলে, আপনাদের। আমি জানি ইন্টারন্যাশনাল রিলেশনে পার্মানেন্ট বন্ধুও নেই, পার্মানেন্ট শত্রুও নেই, আমি জানি সেটা। কিন্তু আপনারা যেটা করেছেন বা এখন করছেন সেটার তো তুলনা নেই ভাই। সেটার তো গোটা পৃথিবী দেখছে, এটা গোটা পৃথিবী ছিছি করছে। ইংল্যান্ডের পার্লামেন্টে ছিছি হচ্ছে, দুদিন পর হচ্ছে আমেরিকার পার্লামেন্টে ছিছি হবে, গোটা পৃথিবী ছিছি করছে। আর আপনারা নিজেদেরকে বিরাট কিছু ভাবছেন, রাস্তায় বেরিয়ে পড়ছেন ঢাল তলোয়ার নিয়ে ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য নেমে পড়েছেন। এই যে গতকাল একটা ফ্যামিলি ত্রিপুরা দিয়ে ঢুকেছে, একটা ফ্যামিলি, তাকে পুলিশে ধরেছে ভারতে। তারা বলছে আমাদেরকে মেরে ফেলুন, কিন্তু আমরা তবু পাকিস্তান ইয়েতে যাবো না, বাংলাদেশে যাবো না, ওখানে এত অত্যাচার হচ্ছে। ঢুকেছে, পুলিশে ধরে রেখে দিয়েছে, কিন্তু তাদের উপরে সেরকম কিছু করেনি। একটাই ফ্যামিলি, এই গতকালকের ঘটনা বলছি আমি, ত্রিপুরা বর্ডার দিয়ে ঢুকেছে। তারা বলছে যেতে পারবো না, যা অবস্থা হয়েছে সেই অবস্থাতে আমাদের ওখানে গেলে আমরা ওখানে থাকতে পারবো না, এরকম অবস্থা। আর আপনারা ওখান থেকে প্রভোকেটিভ স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন যে ভারতের সঙ্গে যুদ্ধ। আরে 2 লাখ সেনাবাহিনী নেই আপনাদের, আপনাদের 2 লাখ সেনাবাহিনী নেই। ভারতের 14 লক্ষ আধুনিক হচ্ছে ইকুইপমেন্ট আছে এবং তাদের সঙ্গে হচ্ছে সেনাবাহিনী রয়েছে। আপনারা ওখানে বলছেন ভারত থেকে যা জিনিস আপনাদের যায় সেগুলো না আসলে আপনারা জানেন, আপনারা হচ্ছে বাইরের দেশ থেকে কিনবেন, কিনুন, আপনাদের ম্যাটার, আপনাদের ব্যাপার, আপনি জানি। আপনারা সিরিয়া, লেবানন এবং আরও যে 57টা হচ্ছে মুসলিম কান্ট্রি রয়েছে, আপনারা তারই পাশে গিয়ে বসতে চাচ্ছেন। সেখানে একটা ইট পেতে রেখে এসছেন যে ভাই ওই সারিতে আমরাও গিয়ে বসবো। এবার আপনাদের এই অবস্থাটাই হতে যাচ্ছে, আপনাদের আর কিছুই হবে না। পাকিস্তানের দেখছেন না কি অবস্থা, ভারতের সঙ্গে ট্রেড বন্ধ হয়ে গিয়ে পাকিস্তানের লোকেদের ওখানকার জিনিসপত্রের দাম দেখতে পাচ্ছেন তো, ওখানকার জিনিসপত্রের দাম। আপনাদেরও ওরকম হবে। খাদ্য সামগ্রী যে সমস্ত ভারতবর্ষ থেকে যায়, আপনারা বলছেন যে এগুলো আমরা কিনবো না, আমরা অন্য দেশ থেকে কিনবো, তাহলে আপনাদেরও তো ট্রেড মার খাবে এবং আপনারাও হচ্ছে ক্ষতিগ্রস্ত হবেন। হ্যাঁ হবে, ভারতবর্ষ ক্ষতিগ্রস্ত হবে, না ওখানে গেলে ক্ষতিগ্রস্ত হবে, তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত আপনারা হবেন, আপনারা না খেয়ে মরে যাবেন। আজকে আলুর দাম 70 টাকা, ওখানে 700 টাকা হয়ে যাবে আলুর দাম, আপনারা খেতে পাবেন না যদি ভারতবর্ষ থেকে না যায়। যাই হোক, অনেক কথা বললাম বাংলাদেশ নিয়ে, একটু দুঃখে একটু রাগে। আর এই আরেকটা এই যে ঘটনাটা বললাম, আরেকটা জিনিস সব থেকে বেশি আমাদের আহত লেগেছে। আপনারা হচ্ছে আপনাদের একটা টেকনিক্যাল ইউনিভার্সিটির দরজায় কেটে আমাদের জাতীয় পতাকাকে রেখে সেইখান থেকে মারিয়ে যাচ্ছিলেন আপনারা। কষ্ট লেগেছে আমাদের। কিসের কষ্ট? এই কষ্ট যে দেশটাকে ভারতবর্ষ ইন্টারভেন করে স্বাধীন করে দিয়েছিল, সেই দেশেরই লোকেরা আজকে সেই পতাকা হচ্ছে রাস্তায় রেখে তাদের উপর দিয়ে মারিয়ে যাচ্ছে। এরকম নয় যে কোনো একটা অশিক্ষিত লোক এটা করছে। একটা টেকনিক্যাল ইউনিভার্সিটি যেখানে ভালো ভালো স্টুডেন্টরা হচ্ছে পরীক্ষা দিয়ে পাস করে হচ্ছে ওখানে ঢোকে পড়াশোনা করার জন্য, সেই সমস্ত ছাত্ররা হচ্ছে ওখানে গিয়ে এই জিনিসটাকে ঘটিয়েছে। পারলেন এটা করতে? ঠিক আছে, এর থেকে বেশি আর কিছু বলছি না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন। নমস্কার, পরের ভিডিওতে আবার দেখা হবে।